আজ 23শে জুলাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী তাজউদ্দিন আহমেদের 101তম জন্মবার্ষিকী। তাজউদ্দিন আহমেদের জন্ম 23শে জুলাই 1925 সালে ঢাকা থেকে সড়ক পথে 82 কিলোমিটার দূরবর্তী কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে। তার বাবা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মা মেহেরুন্নেছা খানম। তারা ছিলেন 4 ভাই ও 6 বোন। রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান হিসাবে তাজউদ্দিন আহমেদের শিক্ষা জীবন শুরু হয় তার বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। একই সময় তিনি ভর্তি হন বাড়ি থেকে 2 কিলোমিটার দূরবর্তী বলেশ্বর প্রাইমারি স্কুলে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন প্রথম হয়ে। এজন্য স্কুল থেকে জীবনে প্রথম 10 পয়সার মূল্যমানের পুরস্কারও লাভ করেন। 1.5 পয়সার কালির দোয়াত এবং 8.5 পয়সার একটি কলম। চতুর্থ শ্রেণীতে উঠে তিনি ভর্তি হন দরদরিয়া থেকে 5 মাইল দূরের কাপাসিয়া মাইনর ইংরেজি AM স্কুলে। স্কুলে থাকার সময় তিনি 3 জন প্রবীণ বিপ্লবী নেতার দৃষ্টি আকর্ষণ করেন এবং তারা ওই স্কুলের শিক্ষকদের কাছে এই ছাত্রকে আরও ভালো স্কুলে পাঠানোর সুপারিশ করেন। সেই সুবাদে তাকে কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। এখানেও তার মেধা সবার দৃষ্টি আকর্ষণ করে এবং এই স্কুলের প্রধান শিক্ষকের পরামর্শে তিনি ভর্তি হন ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুলে, তারপর সেন্ট গ্রেগরিস হাই স্কুলে। স্কুলে তাজউদ্দিন বরাবর প্রথম স্থান অধিকার করেছেন। ষষ্ঠ শ্রেণীর এমওই স্কলারশিপ পরীক্ষায় তিনি ঢাকা জেলার প্রথম স্থান অধিকার করেন। 1944 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি প্রথম বিভাগে দ্বাদশ স্থানের অধিকারী হন। 1948 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি ঢাকা বোর্ডে প্রথম বিভাগে চতুর্থ স্থান লাভ করেন। তাজউদ্দিন আহমেদ পবিত্র কোরআনের হাফেজ ছিলেন, যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালে তিনি সিভিল ডিফেন্স ট্রেনিং নেন এবং স্কুলের ছাত্র থাকা অবস্থায় কয়েক মাস নিয়মিত পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় রাতের বেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ কাজের জন্য তিনি প্রতি রাতের জন্য সম্মানী পেতেন 8 আনা। তিনি আজীবন স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাজউদ্দিন আহমেদ স্কুল জীবন থেকে রাজনীতি তথা প্রগতিশীল আন্দোলন এবং সমাজসেবার সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ কারণে তার শিক্ষা জীবন মাঝে মধ্যে ছেদ পড়েছে এবং নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়া তার ভাগ্যে বড় একটা জুটেনি। তবু রাজনীতি ও শিক্ষা তার হাত ধরে চলেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে 1954 সালে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। তবে 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসাবে অংশ নেওয়ার কারণে তার MA পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এদিকে MLA নির্বাচিত হয়েও তিনি আইন বিভাগের ছাত্র হিসাবে নিয়মিত ক্লাস করেছেন এবং পরবর্তী সময়ে জেলে বন্দী থাকা অবস্থায় পরীক্ষা দিয়ে তিনি 1964 সালে আইনশাস্ত্রেও স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি আইনজীবী ছিলেন, সমাজসেবক ও অসহায়ের বন্ধু। বাংলার 1350, ইংরেজি 1943 সনের দুর্ভিক্ষে অগণিত মানুষের খাদ্যভাবে মৃত্যুবরণ তাজউদ্দিনকে মনকে প্রবলভাবে নাড়া দেয়। দুর্ভিক্ষ পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেন খাদ্যভাবে আর যাতে কেউ মারা না যায় তার ব্যবস্থা করার প্রয়োজন। এই চিন্তা থেকে তিনি গ্রামের লোকজনকে সংগঠিত করে স্থাপন করেন ধর্মগুলা, যা ছিল গ্রাম পর্যায়ে শ্রুত এক প্রতিষ্ঠান। ফসল ওঠার মৌসুমে ধনী ব্যক্তিদের কাছ থেকে খাদ্যশস্য এনে ওইগুলায় জমা হতো।
যাতে আপৎকালে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া সম্ভব হয়। আর্থের সেবায় তার কোনো ক্লান্তি ছিল না। 1954 সালে তিনি যখন MLA, তখন তার গ্রামের সাইফুদ্দিন দফাদারের ছেলে আব্দুল আজিজ বন্দুকের গুলিতে আহত হন। তখন হাসান ও অন্যদের মাধ্যমে তাকে ঢাকায় তাজউদ্দিনের কাছে আনা হয়। তিনি অ্যাম্বুলেন্স করে ওই বালককে হাসপাতালে নেন। তার জন্য তিনি নিজে 10 আউন্স রক্ত দেন। পরে এই বালকের মৃত্যুর সংবাদ শুনে তাজউদ্দিন আহমেদের উম্মাতের মতো হাসপাতালে যান এবং পোস্টমর্টমের ব্যবস্থা করেন। এই মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছিল। তাজউদ্দিন আহমেদ নিজ প্রচেষ্টা ও উদ্যোগে বিভিন্ন এলাকায় স্কুল প্রতিষ্ঠা ও সংস্কার করেন। সেখানে তিনি একাডেমিক শিক্ষা এবং এর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও ছাত্রদের সঙ্গে আলোচনা করেন। 1959 সালে এপ্রিল মাসের 26 তারিখে তাজউদ্দিন আহমেদের সঙ্গে সৈয়দা জোহরা খাতুন লিলির বিয়ে হয়। তাদের 3 মেয়ে, শারমিন আহমেদ রিপু, শিমিন হোসেন রিমি, মাহাজাবিন আহমেদ মিমি এবং এক ছেলে তানজিম আহমেদ সোহেল। উল্লেখ্য, সৈয়দা জোহরা তাজউদ্দিন বিয়ের পর তিনি এই নামেই পরিচিত হন। ছিলেন স্বাধীনতার উত্তর বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম নারী আহ্বায়িকা এবং এই দলের চরম দুর্দিনের কাণ্ডারি। 1975 পরবর্তী সময়ে তিনি এই দলের হাল ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্জীবিত করেন। ছাত্রজীবন থেকে বাংলার মানুষের মুক্তির রাজনীতির সঙ্গে তাজউদ্দিন আহমেদের সম্পৃক্ততা ঘটে। 1943 সাল থেকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের প্রগতিশীল অংশের সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তান প্রতিষ্ঠার আগে এই পূর্বাঞ্চলে মানুষের মুক্তির পদানুসরণ শুরু করেন। 1944 সালে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিল নির্বাচিত হন। কাউন্সিলর হিসাবে তিনি 1945 ও 1946 সালে দিল্লি কনভেনশনে যোগ দেন। স্বাধীনতা আন্দোলনে দলীয় কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে তিনি সে সময় অবিভক্ত ভারতের বিভিন্ন অংশে প্রচার অভিযান চালান। 1947 সালে ভারত বিভাগের পর থেকে ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িকতা বিরোধী যত আন্দোলন হয়েছে, তাজউদ্দিন এর প্রতিটিতেই নিশ্চিন্তা ও কর্মের স্বাক্ষর রাখেন। 1948 সালে 4 জানুয়ারি পাকিস্তান ছাত্রলীগ, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ গঠিত হয়। তিনি ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা। তাজউদ্দিন আহমেদ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 1948 সাল থেকে ভাষার প্রশ্নে যে বিক্ষোভ ও প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, তিনি ছিলেন তার সক্রিয় অংশী। 1949 সালের 30 জুন আওয়ামী লীগ গঠিত হয়। তাজউদ্দিন আহমেদ ছিলেন এর মূল উদ্যোক্তাদের অন্যতম। 1953 থেকে 57 সাল পর্যন্ত তিনি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তরুণ তাজউদ্দিন সেই সময়ে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের সাধারণ সম্পাদক ফকির আব্দুল মান্নানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে MLA নির্বাচিত হন। নির্বাচনে তাজউদ্দিন আহমেদ 19,039 এবং ফকির আব্দুল মান্নান 5,972 ভোট পান। 1955 সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন। 1958 সালে তাজউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি হিসাবে যুক্তরাষ্ট্র সফর করেন। এ সময় তিনি যুক্তরাজ্যও সফর করেন। 1962 সালে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুত্থান আন্দোলনে তিনি সক্রিয় অংশ নেন এবং কারাবরণ করেন। 1964 সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তৎকালীন পূর্ব পাকিস্তান রাজনৈতিক ও বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস লেখার ক্ষেত্রে তাজউদ্দিন আহমেদের তরুণ বয়সে লেখা ডায়েরিগুলোর গুরুত্ব ব্যাপক। তার লিপিবদ্ধ 1947 থেকে 52 সালের ডায়েরির উপর ভিত্তি করে গবেষক বদরুদ্দিন উমর প্রকাশ করেন পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি এবং ভাষা আন্দোলনের প্রসঙ্গ কতিপয় দলিল। তাজউদ্দিন আহমেদ তার নিখুঁত, পরিচ্ছন্ন ও মুক্তার মতো হাতের লেখার মধ্যে দিয়ে তুলে ধরেছেন প্রতিদিনের আবহাওয়া, কৃষক মজুরের অবস্থা
এতিমখানার অসহায় বালকদের দুর্দশার চিত্র, দিনহীন অতি সাধারণ ও অসাধারণ মানুষদের কথা। এরপরের বছরগুলোতে তাজউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ। 1966 সালে তিনি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে যোগ দেন। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সদন 6 দফা ঘোষণা করেন। উল্লেখ্য, 6 দফার অন্যতম রূপকার ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং তার অসামান্য মুখবন্ধটিও তিনি রচনা করেন। 6 দফাকে অযৌক্তিক দাবি করে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো যখন শেখ মুজিবকে তর্কযুদ্ধে চ্যালেঞ্জ করেন, তখন 6 দফার পক্ষে তাজউদ্দিন আহমেদের তীক্ষ্ণ বিশ্লেষণের কাছে হার মেনে তর্কযুদ্ধ শুরু হবার আগেই সেদিনই ভুট্টো তার উপদেষ্টার দলসহ চুপিসারে ঢাকা ত্যাগ করেন। আপন সাংগঠনিক দক্ষতা, অসামান্য মেধা, একনিষ্ঠতার গুণে ইতিমধ্যে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। এবছরই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 6 দফার প্রচার অভিযানের সময় 1966 সালে 8ই মে তিনি গ্রেপ্তার হন এবং গণ অভ্যুত্থানের ফলে 1969 সালে 12ই ফেব্রুয়ারি মুক্তি লাভ করেন। 1970 সালে নির্বাচন ও অসহযোগ আন্দোলন। এরপর 1970 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাজউদ্দিন আহমেদের এই নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর গণরায় অস্বীকার করে বাঙালিদের অধিকার অর্জনের দাবি ন্যস্ততে নতুন করে ষড়যন্ত্র শুরু করে এবং 1 মার্চ 1971 পাকিস্তানের সাময়িক শাসক ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আকস্মিকভাবে স্থগিত ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অভূতপূর্ব অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে সাংগঠনিক দিকগুলো পরিচালনা এবং জনগণের কৃতিত্বের পরিপ্রকাশক নির্দেশাবলী প্রণয়নের তাজউদ্দিন আহমেদ অতুলনীয় সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করেন। অসহযোগ আন্দোলন চলাকালে পাকিস্তানের সাময়িক শাসকদের সঙ্গে ঢাকায় আওয়ামী লীগের রাজনৈতিক আলোচনা শুরু হয়। 16ই মার্চ থেকে শুরু হয় এই আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন সহযোগী হিসাবে তাজউদ্দিন আহমেদ অতুলনীয় বুদ্ধিমত্তা ও দক্ষতার পরিচয় দেন। 24শে মার্চ তৎকালীন পাকিস্তানের শাসকতান্ত্রিক ও রাজনৈতিক সংকট নিরসনের জন্য চূড়ান্ত বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সে বৈঠক আর অনুষ্ঠিত হয়নি। বরং 25শে মার্চ সাময়িক শাসক ইয়াহিয়া খান এবং তার আলোচক ও সহযোগীরা কাউকে কিছু না জানে গোপনে ঢাকা ত্যাগ করেন। 25শে মার্চ মধ্যরাত থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপ্রিয় জনগণের উপর পরিচালনা করা হয় গণহত্যার পূর্ব নির্ধারিত কর্মসূচি। ইয়াহিয়ার নির্দেশে সামরিক বাহিনী শুরু করে গণহত্যারঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাজউদ্দিন আহমদকে বন্দি করতে পাকিস্তান হানাদার বাহিনী তার বাড়ি আক্রমণ করে, কিন্তু তার সামান্য কিছুক্ষণ আগে মাতৃভূমিকে মুক্ত করবেন এই প্রতিজ্ঞা নিয়ে তিনি বেরিয়ে পড়েন। জোহরা তাজউদ্দিন উর্দুভাষী ভাড়াটিয়া সেজে হানাদার বাহিনীর হাত থেকে কোনো মতে বেঁচে নাবালিগ সন্তানদের নিয়ে দেয়াল টপকে পাশের বাড়িতে আশ্রয় নেয়। ওইদিকে পথের মধ্যে পাওয়া একটি চিরকুটে তাজউদ্দিন তার স্ত্রীকে লেখেন, লিলি, আমি চলে গেলাম, যাবার সময় কিছু বলে আসতে পারিনি, মাফ করে দিও, আবার কবে দেখা হবে জানি না, মুক্তির পর তুমি ছেলে মেয়ে নিয়ে 7.5 কোটি মানুষের সাথে মিশে যেও। দুলন চাপা তাজউদ্দিন আহমেদের ছদ্মনাম। দুর্গম যাত্রার পথের সঙ্গী ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে যেতে যেতে তার মাথায় উদয় হয় এক ইতিহাসের মোড় পরিবর্তনকারী চিন্তা। তৎকালীন কুষ্টিয়া জেলার জীবননগরের কাছে সীমান্তবর্তী টুঙ্গি নামের এক স্থানে সেতুর নিচে ক্লান্ত দেহ এলিয়ে 7.5 কোটি মানুষের মুক্তির জন্য তিনি একটি স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনার কথা চিন্তা করেন। দিনটি ছিল 30শে মার্চ 1971।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্বের মূল দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমেদের উপর। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হলে তিনি সর্বসম্মতিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার অম্লকাননে গণপ্রজাতন্ত্রীর প্রথম বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা, স্থানীয় জনগণ এবং শত শত দেশি বিদেশি সাংবাদিক ও প্রচার মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাজউদ্দিন আহমেদ ওই স্থানটির নতুন নামকরণ করেন মুজিবনগর, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী। এরপর শুরু হয় বাংলাদেশের আনুষ্ঠানিক সশস্ত্র স্বাধীনতার যুদ্ধ। বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক এই সন্ধিক্ষণে তাজউদ্দিন আহমেদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। বাইরের আগ্রাসী হানাদার বাহিনী এবং দলের ভিতরে সরকার ও স্বাধীনতা বিরোধী একাংশের ষড়যন্ত্র তাকে হত্যার প্রচেষ্টা, 1 কোটি শরণার্থীদের ভরণ-পোষণ ও মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা সহ যেসব চরম প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছিল, তার ভেতর দিয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি মুক্তিযুদ্ধের সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক বিষয়াদি সব দিক সংগঠিত করে তোলেন। তার সফল নেতৃত্বে বাংলাদেশে মাত্র 9 মাসে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেন। মুক্তিযুদ্ধকালে তার ত্যাগ, নিষ্ঠা, দক্ষতা ও স্বদেশপ্রেম সবাইকে বিশেষভাবে অনুপ্রাণিত করেন। মুক্তিযুদ্ধের সফল নেতৃত্বদান তাজউদ্দিন আহমেদের জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে নির্দ্বিধায় অভিহিত করা যায়। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক ধনুক ভাঙা পণ করেছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন দেশ স্বাধীন না হবে তিনি পারিবারিক জীবন যাপন করবেন না। তিনি বলতেন যে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা যদি পরিবারবিহীন অবস্থায় যুদ্ধ করতে পারে, তাদের নেতা হয়ে তিনি কেন পারবেন না। তিনি অক্ষরে অক্ষরে সেই প্রতিজ্ঞা পালন করেছিলেন। তিনি কলকাতার তৎকালীন 8 নম্বর থিয়েটার রোড স্বাধীন বাংলাদেশের সরকারের অস্থায়ী রাজধানী মুজিবনগরের অফিস কক্ষের পাশে একটি ছোট রুমে থাকতেন। সেখানে ছিল একটি ছোট চৌকি। সেখানে ঘুমাতেন মাত্র 2 ঘন্টা। নিজের পরনের একটি মাত্র শার্ট নিজ হাতে কেচে তাই পরে তিনি রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের কাছেও শরণার্থ শিবিরে যেতেন। মুক্তিযুদ্ধের বিজয়ের পর তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়, সেই মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসেবে আত্মনির্ভর বিকাশমান অর্থনীতি গড়ে তোলার জন্য তিনি বিশেষ সচেষ্ট হন। কৃষক, শ্রমিক, মজুর ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তার পেশ করা 3টি বাজেটকে এখনও বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বাজেট হিসাবে অভিহিত করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই মেধাবী, সৎ, দক্ষ ও দূরদর্শী নেতা স্বাধীন দেশের মন্ত্রিসভায় বেশি দিন কাজ করার সুযোগ পাননি। 1974 সালের 26 অক্টোবর তিনি মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান। 1975 সালের 15ই আগস্ট ক্ষমতা দখলকারী ঘাতকদের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই দিন সকালে তাজউদ্দিন আহমেদকে গৃহবন্দী করা হয় এবং পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বন্দী অবস্থায় 3রা নভেম্বর 1975 কারাগারের চরম নিয়ম ভঙ্গ করে বর্বরতার চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে ঘুম থেকে ডেকে তুলে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের 3 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, এম মুনসুর আলী, এম কামরুজ্জামানকে, যিনি ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পুরোধা ব্যক্তিত্ব, তিনি আজীবন জনগণের কল্যাণ নিয়ে ভেবেছেন। যে মানুষটিকে বাঙালি জাতির জন্য সুখী স্বাধীন জীবন গড়ার সংগ্রামে পরমভাবে নিবেদিত ছিলেন, সেই প্রচার বিমুখ, ত্যাগী ও কৃতি দেশপ্রেমিক মানুষটির রক্তের বন্যায় ভাসিয়ে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করল স্বাধীনতা বিরোধী ঘাতকের দল। এমনটি যে ঘটতে পারে সেই সতর্কবাণী তিনি বহুবার উচ্চারণ করেছিলেন। তার সব সতর্কবাণী ও সদুপদেশকে সেদিন গ্রাহ্য করা হলে এই মহাবিপর্যয়
কে প্রতিহত করা যেত, দেশ ও জাতি এগিয়ে যেত বহুদূরে। কোনো প্রকার কৃতিত্বের দাবি না করে তাজউদ্দিন আহমেদ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টিতে যে অনন্য ও অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন, সেই ইতিহাস আগামী প্রজন্মকে পথ দেখাবে স্বাধীনতার অঙ্গীকারের সাম্য, সুবিচার ও মানবিক মর্যাদায় আলোকিত পথে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।